স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। শোভা, উত্তেজিত হয় না। বাবা ঠিকই বলছে, থানায় এত ঘন ঘন যাওয়া ঠিক নয়। আর তো মাত্র 15টা দিন। বেশ, মাত্র 15টা দিনই সময় দিলাম। এখন চলো, মেডিসিন খাবা। এখনও প্রপারলি সুস্থ হও নি তুমি। অভ্র সুভাকে নিয়ে চলে যায়। রফিক সাহেব ফোন বের করে রুদ্রকে ফোন দেয়। রুদ্র সুহাসিনীকে হোটেলে পৌঁছে দিয়ে মাহাতাবদের হোটেলে ফিরেছে। শান্তা তার লক্ষ্যে পৌঁছানোর সিঁড়ি। হোটেলে ঢুকতেই রফিক সাহেবের ফোন পেয়ে রুদ্র থেমে যায়। ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফিরবে কবে তোমরা? শুভা তার মায়ের খুনি দেখার জন্য অস্থির হয়ে আসে। থানায় যেতে চেয়েছিল বারংবার। এই তো বাবা, 15টা দিন সামলান। সুহাসিনী কোথায়? সুভা হোটেলে বাবা, আমি একটু বেরিয়েছি। হোটেলে ফিরলে ফোন দেব না। আচ্ছা, রাখি। রুদ্র ফোনটা কেটে দিয়ে হোটেলে ঢুকে পড়ে। সাথে রুমে ঢোকার আগে পকেট থেকে একটা চিরকুট বের করে 100 নম্বর রুমের দরজার নিচে দিয়ে ভেতরে ঢুকিয়ে কড়া নেড়ে চলে যায়। শান্তা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে দরজা খুলে সামনে কাউকে না দেখে দরজা আবার বন্ধ করতে গেলে নিচে থাকা কাগজের দিকে চোখ যায় শান্তার। কাগজটা উঠিয়ে দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ে। চিরকুটটা খুলতেই বড় বড় অক্ষরে ভেসে ওঠে, বিকেল 4টায় হোটেল থেকে বেরিয়ে বাঁদিকের ক্যাফেতে চলে আসবেন। আপনার বাবা ও আপনার স্বামীর সামনে বিপদ, কাউকে বলবেন না। বললে বিপদ বাড়বে, বরং কমবে না। শান্তার ভ্রু কুচকে এলো। কে দিল এই চিঠি? তার বাবা আর মাহাতাবের কি বিপদের ইঙ্গিত দিল? নাকি কেউ মিথ্যা বলছে? সাথে সাথে শান্তার ফোনে কল আসে অচেনা নাম্বার থেকে। শান্তা অন্যমনস্ক হয়ে ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে গুরু গম্ভীর কণ্ঠে ভেসে আসে, এটা মিথ্যা নিউজ ভেবে ভুল করবেন না মিসেস শান্তা। স্বামী বাবাকে বাঁচাতে চাইলে অবশ্যই চলে আসবেন। কথাটা বলে শান্তাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দেয়। শান্তা হ্যালো হ্যালো বলতেই থাকে। আবার ওই নম্বরে কল দিতেই ফোন বন্ধ পায়। সামিউল রুদ্রকে ফোন করে জানিয়ে দেয় শান্তাকে ফোন করে বলা হয়েছে। রুদ্র স্মিত হেসে ফোন কেটে দেয়। ফোনের ওয়ালপেপারে থাকা সুহার পিকের দিকে তাকিয়ে বলে, নিজেকে খুব চালাক মনে করো তাই না সুহারানী? তুমি কি ভেবেছ আমার চোখের সামনে এসব করবে আর আমি জানতেই পারবো না? কখন কখন এই হোটেলে এসেছো সব আমার নজরে এসেছে। কথাটা বলে ব্লেজারটা শরীরে দিয়ে বেরিয়ে যায় ক্যাফেতে। শান্তা নিজেও কোনো রকমে তৈরি হয়ে চলে যায় ক্যাফেতে। ক্যাফের ভেতরে ঢুকে বুঝতে পারছে না কোন টেবিলটায় সেই বার্তা পাঠানোর লোক বসে আছে। কথাটা ভাবতেই ফোনের মেসেজ টং করে বেজে ওঠে। শান্তা মেসেজ চেক করে দেখে 5 নাম্বার টেবিলটায় যাওয়ার জন্য বলা হচ্ছে। শান্তা কাঁপা কাঁপা পায়ে 5 নাম্বার টেবিলটায় গিয়ে দেখে মুখে মাস্ক পরে এক লোক বসে আছে। শান্তা টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই রুদ্র বলে, প্লিজ সিট ডাউন মিসেস মাহাতাব। শান্তা চেয়ার টেনে বসতে বসতে বলে, আপনি সেই লোক যে আমায় চিরকুট প্লাস ফোন SMS দিয়েছেন? একদম ঠিক ধরেছেন, আমি সেই ব্যক্তি। আপনিই বলেছেন আমার স্বামী আর বাবার সামনে বিপদ। কি করে জানলেন আপনি? আর আপনিই বা কে? আচ্ছা ধরুন মিসেস মাহাতাব, কোনো একদিন দেখলেন আপনার বাবা আর স্বামী মিলে দিনের পর দিন আপনাকে ঠকিয়ে এসেছে, দেন আপনি কি করবেন? মানে কি বলছেন এগুলো? আমার স্বামী আর বাবা কেন আমাকে ঠকাবে? কখনোই না। আমি যদি বলি আপনাকে তারা ঠকাচ্ছে? ফালতু কথা। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ চাইছেন? বেশ, আমি না হয় প্রমাণ দেখাবো, কিন্তু আপনি সইতে পারবেন তো? পারবো। রুদ্র হেসে নেয়। ল্যাপটপটা অন করে একটা ভিডিও অন করে, যেখানে মাহাতাব আর শাহরিয়া মোবারকের কথোপকথন হচ্ছে সামনের 10 তারিখের মেয়ে পাচার করার ডিল নিয়ে। শান্তা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আমি বিশ্বাস করি না এটা। হয়তো আপনি এডিট করে বানিয়েছেন। আমার বাবা আর স্বামী যথেষ্ট ভালো মানুষ, তারা কখনোই নারী পাচার করতে পারে না। বরং আমার বাবা অসহায়দের কাজের ব্যবস্থা করে দেয়। আপনার বাবা অসহায়দের কাজ দেওয়ার নাম করে বিভিন্ন দেশে পাচার করে দেয়। মনে আছে কয়েকদিন আগে আপনার স্বামী বাংলাদেশ গিয়েছিল, সেখানে গিয়ে একটা খুন করে পালিয়ে এসেছে। হোয়াটস রাবিশ! কি আবল তাবল বলছেন? মাহাতাবতে তো কয়েকদিন আগেই কানাডাতে ফিরেছে। রুদ্র মাস্ক খুলে বলে,
আপনাকে আপনার স্বামী দিনের পর দিন ঠকিয়ে আসছে। এ দেখুন ছবি, যেটা আজ থেকে 1 মাস আগের তোলা, ডেটও দেওয়া হয়েছে। তার বাবা শামসুল আলমের তোলা নির্বাচনের। আর এই যে দেখছেন মহিলাটাকে, সুমনা বেগম, এনাকে নির্মমভাবে হত্যা করে এসেছে। আমার ওয়াইফের মা ছিলেন ইনি। শান্তা পিকটা খেয়াল করে, একটা ফ্যামিলি ফটো যেখানে একটা মেয়ের ছবিতে চোখ আটকে যায় শান্তার। মেয়েটির পিকের দিকে হাত বাড়িয়ে বলে, এই মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি। রুদ্র ছবিটার দিকে তাকিয়ে বলে, ভুলে গেলেন মিসেস মাহতাব, আজ সকালে যাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করার জন্য হায়ার করেছিলেন সে। নয়না? নাম নয়না নয়, ওর নাম সুহাসিনী, আমার স্ত্রী। আমার আপনার হেল্প চাই। আমার থেকে কিসের হেল্প চাও? আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার বাবা মা বা স্বামী অসহায় মেয়েদের এভাবে সুযোগ নিক। তাদের তো শাস্তি পাওয়া উচিত। দেখুন, আমার আপনাকে কোনো বিশ্বাস হচ্ছে না। আমি কোনোই হেল্প করতে পারবো না। ফাইন, 10 তারিখে আপনার স্বামী বাবা আবার মেয়ে পাচার করবে, আর আপনি আটকাবেন না? আপনি একজন মেয়ে হয়ে অন্য মেয়েদের কষ্টটাকে ফিল করতে পারছেন না? বাহ। দেখুন, আমি এত কিছু জানি না। আমি আমার বাবা স্বামীর বিপদে যেতে পারবো না। চলি, ভালো থাকবেন। কথাটা বলে শান্তা চলে আসে। রুদ্র শান্তার যাওয়ার পানে তাকিয়ে বলে, মিসেস মাহতাব, আপনার মনে সন্দেহের দানা ঢুকিয়ে দিয়েছি। এখন আপনি নিজে থেকে এই সব এক এক করে বের করে আনবেন। কি ব্যাপার, এত সকাল সকাল তাড়াহুড়া করে লাগেজ গোছাচ্ছ? কোথাও যাবে নাকি? মাহতাব রেডি হচ্ছিল। শান্তার কথা শুনে আকস্মিক ভয় পেয়ে যায়। পেছনে ঘুরে নিজেকে ঠিক করে বলে, হ্যাঁ, আসলে কয়েকদিনের জন্য ট্যুরে যাচ্ছি। কোথায়? আর হঠাৎ ট্যুরে যাচ্ছ যে? কয়েকদিন আগেই না ঘুরে আসলাম। তাতে কি হয়েছে? আমিও যাব, আমাকে তো কোথাও নিয়ে যাও না। বাবা আর আমি যাচ্ছি ট্যুরে। শ্বশুর আর জামাই যাচ্ছে, সেখানে তুমি গিয়ে কি করবা? আমি গিয়ে কি করব মানে? আমাকে একা রেখে কিভাবে এখানে ওখানে চলে যেতে পারো তুমি? এখন অবধি তোমার নিজের বাড়িতেই আমাকে নিয়ে যেতে পারলে না। হোয়াট? তোমার সাথে এ নিয়ে পরে কথা হবে। আমি এখন আসি, বাই। কথাটা বলে মাহতাব বেরিয়ে যেতে নিলে শান্তা পথ আটকে দেয়। মাহতাব হাতে থাকা হাত ঘড়িটার দিকে তাকিয়ে বলে, আবার কি হলো? পথ কেন আটকালে? তুমি আর ড্যাড কোথায় যাচ্ছ ট্যুরে? বাগান বাড়িতে। শিওর? হয়েছে কি তোমার শান্তা? হঠাৎ এত জেরা করছো যে? না, এমনি। আচ্ছা যাও, সাবধানে। কথাটা বলে শান্তার সামনে থেকে সরে দাঁড়ায়। মাহতাব কিছুক্ষণ শান্তার দিকে চেয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। কি গো কামের বেডি, সুহা? ও সরি, নয়না, কাজে যাবা না? সুহাসিনী বিছানায় বসে কিছু একটা ভাবছিল। হঠাৎ রুদ্রর এমন কথা শুনে আটকে ওঠে। রুদ্রর দিকে তাকিয়ে দেখে রুদ্র ল্যাপটপে মুখ গুজে রয়েছে। সুহার থেকে উত্তর না পেয়ে রুদ্র ল্যাপটপে মুখ গুজেই বলে, কাজে যাবা না? সুহাসিনী বসা থেকে উঠে দাঁড়ায়, ভ্রুকুটি করে বলে, কিসের কাজ? অন্যের বউয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার কাজ। মানে কি বলছেন? কি বলতে চাইছেন? এমা, তুমি সিম্পল কথার মানে বুঝলো না সোহা? যাও যাও, তোমার মালিক তোমার জন্য ওয়েট করছে। কাজে না গেলে কিন্তু মাইনে দিবে না। মাইনে না পেলে দেশে তোমার বাবাকে টাকা পাঠাবে কি করে? সুহা এবার রুদ্রের সামনে থেকে ল্যাপটপটা কেড়ে নিল। কি বলছেন তখন থেকে এসব? হ্যাঁ। রুদ্র বসা থেকে উঠে দাঁড়ায়, সুহার বাহু চেপে ধরে বলে, আমি কি মিন করছি জানো না? নিজেকে খুব চালাক মনে করো, তাই না? কি ভেবেছ আমি জানি না যে তুমি মাহতাবকে ধরার জন্য শান্তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রক্টর চাইছো? সুহাসিনী নিজের বাহু থেকে রুদ্রর হাত সরানোর চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। রুদ্র, ব্যথা পাচ্ছি আমি, ভেবে চেপে কেন ধরেছেন? ব্যথা পাবার জন্যই ধরেছি। তুমি আমাকে না জানি ওসব করতে গিয়েছো কেন? বলো, আনসার মি। আশ্চর্য, আগে হাত সরান আপনার। ব্যথা পাচ্ছি আমি, চোখে দেখেন না আপনি? রুদ্র সুহাসিনীকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বুকে দুহাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে বলে, নাও ছেড়েছি, এবার বলো। কি বলবো? হ্যাঁ, আপনিও তো আমায় না জানিয়ে একা একা সব করছিলেন। আমায় কি বলে নিয়ে এসেছিলেন, মনে আছে আপনার? সব মনে আছে আমার সুহা। তোমার সাহস দেখে আমি অবাক। তুমি তো সুহা আগে এমন ছিলে না। আগে সোহার জীবন কেমন ছিল আর এখন সোহার জীবন কেমন বলুন তো? সে যেমনই হোক, তুমি আর এসবে ঢুকবে না। মাহতাবকে যা করার আমি করব। আমার কথার যদি হেরফের হয় তাহলে
সুহা আমার থেকে খারাপ কেউ হবে না। তাহলে কোনো কিছু আমার থেকে লুকোতে পারবেন না, A to Z সবটা বলতে হবে আমায়। আচ্ছা ডান। হ্যালো জ্যাড, তুমি আর মাহাতাবকে জুড়ে যাচ্ছ? কই না তো। তাহলে মাহাতাব যে বলল তুমি আর মাহাতাব জুড়ে যাচ্ছ। শাহরিয়া মোবারক কিছুক্ষণ চুপ থেকে আবার বলে ওঠে, আরে হ্যাঁ, আমরা ট্যুরে যাচ্ছি, কিন্তু আজ না তো, 10 তারিখ যাব, নয়তো 8 তারিখ। শিওর? হুম। কিন্তু মাহাতাব যে লাগেজ নিয়ে বেরিয়ে গেল, তাহলে ও কোথায় যাচ্ছে? আই ডোন্ট নো, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি তোমায়। আচ্ছা ড্যাড, রাখি। শান্তা ফোনটা রেখে রুমের মধ্যে পায়চারি করতে থাকে। পায়চারি করা থামিয়ে ফোনটা নিয়ে আবার ফোন লাগায় মাহাতাবের নাম্বারে। সুইচ অফ ফোন। শান্তা ফোন কেটে দেয়। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় নিজেকে দেখে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। এদিকে শাহরিয়া মোবারক একের পর এক ফোন দিচ্ছে মাহাতাবকে, কিন্তু ফোন ঢুকছে না। রাগে মাথা ফেটে যাচ্ছে শাহরিয়ার। পরশুদিন তাদের ডিল আর আজকে মাহাতাব নাটক শুরু করেছে। নেহাত মেয়ে ভালোবাসে এই ছেলেকে, তা না হলে কবেই মেরে ফেলে গুম করে দিত। টেবিলের উপর সজোরে ঘুষি দিয়ে মোবাইল ফোনটা নিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। রুমে বসে ল্যাপটপে এতক্ষণ ধরে শাহরিয়াকে পর্যবেক্ষণ করছিল রুদ্র। শাহরিয়ার এমন রাগান্বিত চেহারা দেখে হেসে ওঠে রুদ্র। মাহতাব তো তার নিজের জায়গায় আছে। শাহরিয়া মোবারক, এবার আপনার কি হবে? আপনার সাম্রাজ্য তো এবার রসাতলে যাবে। কি করে বাঁচাবে নিজেকে? কি ব্যাপার, কি বিড়বিড় করছেন আর ল্যাপটপে কি দেখছেন? দেখান আমায়। সুহার কথা শুনে কোল থেকে ল্যাপটপটা সুহার কোলে দিয়ে বলে, এ নাও দেখো, ততক্ষণে আমি রেডি হয়ে নেই। কথাটা বলে রুদ্র চলে যায়। সুহা ল্যাপটপে চেয়ে দেখে একটা অফিস, যেখানে কেউ নেই। ল্যাপটপটা বন্ধ করে বলে, কি দিলেন এটা? এখানে তো তেমন কিছুই নেই, একটা অফিস রুম ছাড়া। রুদ্র রেডি হতে হতে বলে, সেটা যদি বুঝতে আহম্মক, তাহলে তো রুদ্রটাকে পড়ে ফেলতে পারতে। যাই হোক, আমি আসি। তুমি সন্ধ্যায় রেডি থেকো, তোমার জন্য সারপ্রাইজ আছে। বাই। কথাটা বলে সুহার কপালে চুমু খেয়ে বেরিয়ে যায় রুদ্র। সুহা রুদ্রর যাওয়ার পানে তাকিয়ে থেকে নিজেও একটা ওড়না নিয়ে বেরিয়ে যায়। চেয়ারে হাত পা বাঁধা, চোখে বাঁধা কালো কাপড়, চিৎকার করে বারবার ডেকে উঠছে, কেউ কি আছে? আমায় এখানে এভাবে আটকে রেখেছেন কেন? কিন্তু ফলাফল শূন্য। কেউ তার কথার প্রত্যুত্তরে একটা কথাও বলছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ডেরা থেকে কয়েকজন মেয়ে পালিয়েছে, সেখানেই যাচ্ছিল মাহাতাব। ফিরতে 2-3 দিন লাগতে পারে, তাই লাগেজ নিয়েছিল যেন শান্তা সন্দেহ না করে। কিন্তু মাঝপথে এসে যে এভাবে সাহায্য চাওয়ার নাম করে কিডন্যাপ করবে তা কল্পনাতেও ভাবেনি মাহাতাব। এই তো 2জন লোক হঠাৎ চলন্ত গাড়ির সামনে এসে পড়ে। সময় মতো ব্রেক কষেছিল। লোক দুটো হাঁপাতে হাঁপাতে বলে, ভাই ভাই প্লিজ সাহায্য করুন, পুলিশ আসছে পিছনে। কয়েকটি মেয়েকে উঠানোর চেষ্টায় ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। প্লিজ ভাই, এই রাস্তাটা পার করে দিন। মাহাতাব গাড়ির দরজা খুলে ভেতরে আসতে বলে তাদের। লোক দুটো ভেতরে ঢোকে, সামনে একজন আর পেছনে একজন। লোকগুলো মাহাতাবের সাথে কথা বলার তালে তালে হঠাৎ রুমাল দিয়ে মুখ চেপে ধরে। আচমকা এমন হওয়ায় নিজেকে ছাড়াতেও পারেনি। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসে মাহাতাবের। হঠাৎ দরজা খোলার শব্দে মাহাতাব বুঝতে পারল কেউ এসেছে। আগন্তুক ব্যক্তি একটা চেয়ার টেনে মাহাতাবের সামনাসামনি বসলো। মাহাতাব সেটা বুঝতে পারল। কে আপনি? আমায় আটকে রেখেছেন কেন? কি চান? টাকা? আগন্তুক ব্যক্তি মাহাতাবের কথা শুনে শব্দ করে হেসে ফেলল। পাশ থেকে এক লোককে ইশারায় মাহাতাবের চোখের বাঁধন খুলে দিতে বলে। লোকটা রুদ্রর ইশারা পেয়ে মাহাতাবের চোখের বাঁধন খুলে দেয়। মাহাতাব চোখ মেলে তাকিয়ে রুদ্রকে নিজের সামনে দেখে চমকে ওঠে, সেই সাথে মনে ভয় ঢুকে যায়। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলে, তো মিস্টার মাহতাব, কেমন লাগছে নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা? মাহাতাব হাতের বাঁধন খোলার চেষ্টা করতে করতে রেগে বলে ওঠে, তাহলে তুই আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস? জাস্ট একবার আমি ছাড়া পাই, তোকে দেখে নিব। সেই সুযোগটা তো তুই পেলে তো দেখবি। মানে? মানে সিম্পল, তোর বাঁচার হায়াত শেষ। তোর কোনো শেষ ইচ্ছে আছে নাকি বলতো, তাহলে পূরণ করার চেষ্টা করব। আমায় ছেড়ে দে। এই চিন্তা মাথা থেকে বের কর, এটা কোশমিন কালেও সম্ভব নয়। আচ্ছা, আন্টিকে কিভাবে মেরেছিলি? আমি মারিনি। তুই মারিসনি?
সত্যি? বললাম তো আমি মারিনি। বেশ। চোখের ইশারায় এক লোককে কিছু আনতে বলে। লোকটা রুদ্রর কথা মতো রুম থেকে বেরিয়ে মিনিট 5 মধ্যে আবার চলে আসে। হাতে তার আগুনে পুড়িয়ে আনা এক জ্বলন্ত রডটা রুদ্রর হাতে ধরিয়ে দেয়। রুদ্র রডটার দিকে তাকিয়ে হেসে উঠল। রুদ্রর হাসি দেখে মাহাতাবের মনে ভয় ঢুকে যায়। তুতলিয়ে বলে ওঠে, কি করতে চাইছিস ওইটা দিয়ে? কিছু না ইয়ার, জাস্ট ওর শরীরে একটু চেপে ধরবো, ট্রাস্ট মি, ব্যথা পাবি না। কথাটা বলে রুদ্র রডটা নিয়ে আগাতে থাকে মাহাতাবের দিকে। মাহাতাব বারবার প্রাণ বাঁচানোর জন্য হাতের বাঁধন খোলার চেষ্টা করছে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে। রুদ্র যত রড এগিয়ে আনছে ততই মাহাতাব ভয়ে শেষ হয়ে যাচ্ছে। রুদ্র রডটা মাহাতাবের পায়ের কাছে আনতেই মাহাতাব জোরে বলে ওঠে, প্লিজ রুদ্র, এমন করিস না। আন্টিকে কিভাবে মেরেছিস? আমি মারিনি। কথাটা বলার সাথে সাথে রুদ্র গরম রডটা মাহাতাবের পায়ে চেপে ধরে। ব্যথায় আত্মচিৎকার করে ওঠে মাহাতাব। প্রাণ পাখিটা বুঝি বেরিয়ে যাবে মাহাতাবের। মাহাতাব চিৎকার দিয়ে বলে ওঠে, আমি মেরেছি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আগে এটা সরা, আমি বলছি, সব বলছি আমি। রুদ্র রডটা সরিয়ে চেয়ারে বসে। মাহাতাব ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকে। রুদ্র রেগে বলে ওঠে, তোর এই ড্রামা বন্ধ করে বল কিভাবে মেরেছিস। সেদিন আমি সুহাসিনীদের বাসায় গিয়েছিলাম বিকেলের দিকে। আমি জানতাম ওই সময় সুহাসিনীর বোন আর মা ছাড়া কেউই থাকবে না বাসায়। সুহাসিনী এক্সামের পর ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিল, তার বাবা ছিল অফিসে, আর তুই ছিলি নির্বাচনের কাজে ব্যস্ত। আর সুহাসিনীর মা আমায় 3 বছর আগে সেভাবে দেখেও নি, তাই সেদিনও চিনতে পারেনি। যেদিন সুহাসিনীকে বাসায় পৌঁছে দিয়েছিলাম, সেদিন আমি তাদের বাসায় গিয়ে দরজা করা নাড়তেই সুহাসিনীর মা দরজা খুলে দেয়। আমায় চিনতে না পেরে বলে, কি আপনি? আন্টি, আমি রুদ্রর ফ্রেন্ড, রুদ্র আমায় পাঠিয়েছে। ও আচ্ছা, কিন্তু কিসের জন্য? রুদ্র বলল সুভাষিনী ভাবির নাকি কিছু মেডিসিন লাগবে, সেটার জন্যই পাঠিয়েছে। প্রেসক্রিপশনটা দিতে বলল। ও আচ্ছা, ভেতরে আসো, আমি নিয়ে আসছি। কথাটা বলে সুমনা বেগম সুভার ঘরে যায়। মেয়ে তার ঘুমে বিভোর, মেডিসিনের বক্স খুঁজে প্রেসক্রিপশন পেল না। তারপর নিজের ঘরে গিয়ে খুঁজতে লাগলো। আচমকা হঠাৎ গলায় টান লাগাতে সুমনা বেগমের যেন জানটা বেরিয়ে আসছে। পেছন ঘুরে মাহাতাবকে দেখে, হাতে তার ছুরি, মুখে রয়েছে পশ্চাৎ হাসি। সুমনা বেগম গলা ধরে বিছানায় পড়ে যায়। মৃত্যু যে এত যন্ত্রণাদায়ক, ইস, তার কি কষ্ট। চোখের সামনে ভেসে আসে তার স্বামীর সাথে কাটানো 28টা বছরের কথা, সুভাষিনীর কথা। কদিন পর মেয়ে তার মা হবে। ছোট মেয়ে সুহাসিনী সে কলেজ শেষে বাসায় এসে দেখবে তার মা আর নেই। তার সুখের সংসার খানিকের ব্যবধানে উলট পালট হয়ে গেল। তার মেয়ে স্বামী তো পাগল হয়ে যাবে। তার স্বামীকে রোজ সকালে ডেকে মসজিদে পাঠানো আর হবে না। তার সন্তান দুটোকে আর নিজের হাতে আদর করতে পারবে না। তার বুকে জড়িয়ে ধরে তার মেয়ে দুটোকে ভালোবাসতে পারবে না। কথাগুলো মনে হতেই সুমনা বেগমের চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। চোখ বন্ধ করতেই তার স্বামী সন্তানের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে ওঠে। তার স্বামীর সাথে শেষ বয়স পর্যন্ত পাশাপাশি থাকা হলো না। ইস, কি বেদনাদায়ক মুহূর্ত। তার মৃত্যু যে তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাস নেওয়া কষ্টসাধ্য, তার নিঃশ্বাস নেওয়া যায় না। পৃথিবীর বুকে থাকা তার শেষ দিনটা অন্যরকম ভাবে হলেও পারত। কথাগুলো ভাবতেই হঠাৎ সারা শরীর ছেড়ে দিল সুমনা বেগম। মাহাতাব সুমনা বেগমকে বিছানায় শুয়ে কাঁথা দিয়ে ঢেকে ঘরের লাইট অফ করে দেয়। সিঁড়ি দিয়ে নিচে নামতেই সুভার ঘরের দিকে চোখ যায় মাহাতাবের। সুভা ঘুমাচ্ছে। মাহাতাব সুভার ঘরের ভেতর ঢুকে ছুরিটা দিয়ে সুভাকে মারার জন্য হাত উঁচু করতেই কিছু একটা মনে করে আর মারল না। ড্রেসিং টেবিল থেকে তেলের বোতল এনে ফ্লোরে তেল ফেলে রাখলো। আর যাওয়ার পথে বেখেয়ালিতে হাত লেগে ফুলদানি পরে শব্দ হয়।
ফুলদানিটা তাড়াতাড়ি করে টেবিলের উপর রেখে বেরিয়ে যায় বাসা থেকে। কথাটা শোনার সাথে সাথে রুদ্রর রাগ সামলাতে না পেরে গরম রডটা আবার চেপে ধরে মাহতাবের গায়ে। এবার আর পায়ে না ধরে কাঁধে চেপে ধরে। মাহতাব ব্যথায় ছটফট করতে থাকে। রুদ্র কাঁধ থেকে সরিয়ে এবার হাতে চেপে ধরে। মাহতাব চিৎকার দিয়ে আর বারবার অনুনয় হয়ে বলে, ছেড়ে দে রুদ্র, আর সহ্য করতে পারছি না। রুদ্র হিংস্র বাঘের মতো মাহতাবের উপর আগুনে পুরনো রড চেপে ধরে। মাহতাবের আত্মচিৎকারে পুরো রুম কেঁপে ওঠে। তুই আন্টিকে মেরে ফেলেছিস, তার উপর অসহায় মেয়েদের সুযোগ নিয়ে তাদেরকে পাচার করিস। তোকে আজ আমি মেরেই ফেলবো। রুদ্রর লোক সামিউল দৌড়ে ছুটে আসে। রুদ্রকে থামানোর প্রয়াস চেষ্টা চালায়। রুদ্র এবার রডটা ফেলে দিয়ে এলো পাথারি চড় থাপ্পড় ঘুষি দিতে থাকে। মাহতাব আধমরা হয়ে গেছে। রুদ্র থেমে যায়। এবার হুঙ্কার দিয়ে বলে, এই কেরোসিন তেল আর ম্যাচ কাঠি দাও। এক লোক কেরোসিন আর ম্যাচ কাঠি এনে রুদ্রর হাতে ধরিয়ে দেয়। রুদ্র কেরোসিন তেল মাহতাবের শরীরে ঢেলে দেয়। মাহতাব ছোটার জন্য প্রাণপণে চেষ্টা চালায়। মৃত্যুর ভয়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। রুদ্রর কাছে মিনতি করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সে আর কখনোই এসব কাজ করবে না। তাকে যেন শেষবারের মতো ক্ষমা করা হয়। ম্যাচ কাঠিতে আগুন ধরিয়ে সেটা মাহতাবের উপর ফেলে দেওয়া হয়। মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে থাকে মাহতাবের শরীর। চিৎকার দিয়ে বাঁচার জন্য আর্তনাদ করে ওঠে মাহতাব। রুদ্র রুম থেকে বের হতে হতে বলে যায় পুরো গোডাউনটায় যেন আগুন ধরিয়ে দেওয়া হয়, আর সবাই যেন বুঝে এটা শর্ট সার্কিট থেকে আকস্মিকভাবে আগুন ধরেছে। কথাটা বলে চলে যায়। সুহাসিনী হোটেল থেকে বেরিয়ে শান্তার হোটেলে এসেছে, কিন্তু শান্তা নেই। ফোন দিচ্ছে কিন্তু ফোন রিসিভ করছে না। প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল সুহাসিনী এসেছে এই হোটেলে। হঠাৎ অন্যমনস্ক হয়ে হাঁটার ফলে এক স্টাফের সাথে ধাক্কা খায় সুহাসিনী। কোনো রকম পড়া থেকে নিজেকে বাঁচিয়ে সরি বলে চলে আসতে নিলে কিছুটা দূরে থাকা রুদ্রর দিকে চোখ যায় সুহাসিনীর। রুদ্র আসছে এদিকটায়। রুদ্র পই পই করে বলে দিয়েছিল হোটেলের বাইরে বের হতে না। এখন যদি রুদ্র তাকে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই খুব বকবে। রুদ্র যেন না দেখে তাই তড়িঘড়ি করে আড়াল হয়ে যায়। রুদ্রর শরীর রাগে কাঁপছে। আশেপাশে না তাকিয়ে সোজা হেঁটে নিজের রুমে চলে যায়। রুদ্রকে হঠাৎ 102 নম্বর রুমে যেতে দেখে ভ্রুকুটি করে ফেলে সুহাসিনী। রুদ্র হঠাৎ ওই রুমটায় ঢুকলো কেন? কি করবে ওই রুমে? মনে হাজারো চিন্তার ভিড়। সব চিন্তা ভাবনা একপাশে রেখে হোটেল থেকে বেরিয়ে যায়। রুদ্র রুমে ঢুকে সোজা ওয়াশরুমে চলে যায়। মাথা পুরো হ্যাং হয়ে আছে। অনেক বড় কাজ বাকি কাল। এখন কিছুটা একা থাকা দরকার, তাই সুহাসিনীর কাছে না গিয়ে এই হোটেলে এসেছে। প্রায় ঘন্টা খানেক ওয়াশরুমের থেকে বেরিয়ে ভিজা চুল না মুছে সোজা বিছানায় গিয়ে ঘুম দেয়। মস্তিষ্ক কিছুটা শান্ত রাখার জন্য একটা ঘুম প্রয়োজন। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। রুদ্রর আসার নাম গন্ধ নেই। রুদ্র যে বলেছিল রেডি হয়ে থাকার জন্য কোথাও নিয়ে যাবে, তাহলে রুদ্র আসছে না কেন? আর ওই রুমে কে ছিল যে ওভাবে ওই রুমে ঢুকলো? রুদ্রর জন্য অপেক্ষা করতে করতে প্রায় রাত 9টা বেজে যায়, তবুও রুদ্র আসে না। সুহাসিনী একাকার সম অভিমান নিয়ে শুয়ে পড়ে। এক সময় গভীর ঘুমে তলিয়েও যায় সুহাসিনী, কিন্তু ঘুমটা আর ক্ষণস্থায়ী হলো না। হঠাৎ কারো স্পর্শে সুহাসিনীর ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে রুদ্র তাকে কিস করছে। সাথে ভেসে আসছে দুর্গন্ধ। দুর্গন্ধটা কিসের? রুদ্র ড্রিঙ্ক করেছে। দুর্গন্ধে সুহাসিনীর গা গলিয়ে আসলো। রুদ্রকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। সেই তার মনের সুখে ঠোঁটে ঘাড়ে কপালে গালি চুমু খাচ্ছে। লোকটা তো নিজের হুঁশে নেই। এসব কি করছে? সুহাসিনী এবার দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল যেন রুদ্র আর চুমু খেতে না পারে। রুদ্র সুহাসিনীর এহেন কাজে ভ্রু কুঁচকে বলে, সমস্যা কি তোমার? একটু আদর করতে দিবা না? এতেও সমস্যা তোমার? সুহাসিনী খানিক হাত নিচু করে বলে, আপনার মুখ থেকে ড্রিঙ্কসের গন্ধ ভেসে আসছে, আর তাতে আমার বমি চলে আসছে। সরুন আমার উপর থেকে। রুদ্র বাঁ হাত মুখের সামনে এসে হা করে পরখ করে নেয়। সত্যি দুর্গন্ধ ভেসে আসছে। পরক্ষণেই আবার মনে মনে বলে ওঠে, ছি রুদ্র, তুই কাকে ভালোবাসলি আর কাকে বিয়ে করলি যে কিনা তোর সামান্য ড্রিঙ্কসের গন্ধ সহ্য করতে পারছে না? তাই বলে এভাবে আমার ভালোবাসা রিজেক্ট করবে সুহাসিনী? ভালোবাসা পরে, আগে যান ব্রাশ করে আসুন, তারপর আমার কাছে ঘেসবেন, তার আগে না। আচ্ছা, তার আগে আর একটা? কোনো একটা দুটো নয়, আগে ব্রাশ করে আসুন। ছি, কি দুর্গন্ধ, ইয়াক।
রুদ্র ঢুলতে ঢুলতে ওয়াশরুমে যায়। হঠাৎ কি মনে করে যেন আজ ড্রিঙ্কস করে বসেছে সামিউলের সাথে। রুদ্র ঘুম থেকে উঠেই এই তো সামিউল পৌঁছে দিয়ে গেল হোটেল অবধি। দাঁত ব্রাশ করে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়, সুহাসিনীকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে দেয়। রুদ্রর মতলব ভালো ঠেকছে না সুহার। যতই রুদ্রর থেকে সে দূরে সরছে ততই রুদ্র সুহাসিনীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। সুহাসিনীর পিঠ থেকে আছে রুদ্রের বুকে। হঠাৎ রুদ্র হাতটা কামিজের ভেতর দিয়ে পেট স্পর্শ করে। কেঁপে ওঠে সুহাসিনী। রুদ্রর হাত খপ করে ধরে বলে, কি করছেনটা কি রুদ্র? কেন? ভালোবাসছি। আই নিড ইউ সোহা। তোমার উষ্ণতা খানিক পেতে চাই। প্লিজ না করো না, একটু ভালোবাসো আমায়। রুদ্রর এহেন কথায় বুকের মধ্যে উথাল পাথাল শুরু হয়। আজ আর রুদ্রকে ফেরানো যাবে না। সুহাসিনী হাত সরিয়ে নেয় নিজের। রুদ্র সুহাসিনীকে চুপ থাকতে দেখে সম্মতি ভেবে ভালোবাসার চাদরে জড়িয়ে নেয়। আস্তে আস্তে মিলিত হয় দুটি হৃদয়, দেহ। রাত যত বাড়ছে ততই ভালোবাসার প্রকাশ গভীর থেকে গভীরতর হচ্ছে। রুদ্র সুহাসিনীর কপালে চুমু খেয়ে বলে, কাল সকালে তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে জান। সকাল সকাল টিভি অন করতেই এমন একটা নিউজ দেখতে পারবে সুহাসিনী কল্পনাও করতে পারেনি। টিভিতে জল জল করে দেখা যাচ্ছে ব্রেকিং নিউজ, বিজনেসম্যান শাহরিয়া মোবারকের মেয়ের জামাই মাহতাব শর্ট সার্কিটের মাধ্যমে ভয়াবহ আগুনে পুড়ে দগ্ধ হয়েছে। সেই সাথে মিস্টার শাহরিয়া মোবারককে গ্রেফতার করা হয়েছে। তিনি অসহায় মেয়েদের কাজ দেওয়ার নাম করে পাচার করে দিত। লেখাগুলো পড়েই থম মেরে বসে থাকে সুহাসিনী। ঘুমন্ত রুদ্রর দিকে একবার তাকায়। রাতে বলা কথা মনে পড়ে। রুদ্রর বলেছিল সকালে সারপ্রাইজ আছে, তাহলে এই সেই সারপ্রাইজ। সোহা বেশ কিছুক্ষণ বসে থেকে রুদ্রর পাশে গিয়ে পিঠে হাত রেখে ডাকে, উঠুন, অনেক তো বেলা হলো। রুদ্র সুহার ডাক শুনে খানিক নড়ে চড়ে সুহাকে নিজের কাছে টেনে চোখ বন্ধ রেখে বলে, ঘুমের ডিস্টার্ব করো না, আরেকটু ঘুমাতে দাও। নিউজ দেখেছেন? তুমি দেখছো, তাতে আমার হয়ে গেছে দেখান। কথাটা বলে সুহার গলায় মুখ গুজে দেয়। সুহা রুদ্রর থেকে সরে আসতে নিয়েও পারে না। বিরক্তি নিয়ে বলে, আপনি আমার কথা সিরিয়াসলি নেন না কেন? মাহতাব কি সত্যি শর্ট সার্কিটে দগ্ধ হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে? রুদ্র সোহা থেকে উঠে বসে চোখ ছোট ছোট করে বলে, আমি কিভাবে জানবো বলো? তুমি যেখানে আমিও তো সেখানে, আর নিউজে তো বলেই দিয়েছে অ্যাক্সিডেন্টলি শর্ট সার্কিটে মারা গেছে। তাহলে মাহতাবের শ্বশুর যে মেয়ে পাচার করত, এটা মিডিয়ায় ছড়ালো কি করে? সত্যি কি কখনো চাপা থাকে বলো? একদিন না একদিন তো বেরিয়ে আসেই। হলো তেমনটাই। আপনি যে তাহলে বললেন আমার জন্য সারপ্রাইজ আছে, সেটা কি তাহলে? রুদ্র সুহার গাল ধরে বলে, আরে বোকা মেয়ে, আমরা বাংলাদেশে ব্যাক করছি। মাহতাব তো তার অপকর্মের শাস্তি পেল, এবার তো আমাদের ফিরে যেতে হবে। কবে যাব আমরা? আজ রাতের ফ্লাইটে, সেজন্য চলো আজ বাইরে ঘুরতে যাই। কখন? এখনই যাই, চলো। গোসল করেন নাই তো, এই অবস্থায় কি করে যাবেন? এখন বলছি তার মানে এই না যে এই অবস্থায় যাব। ফ্রেশ হয়ে রেডি হয়ে যাওয়ার কথা বুঝিয়েছি। এক লাইন বেশি বুঝো কেন তুমি, স্টুপিড। কথাটা বলে রুদ্র বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে যায়। পুলিশ শাহরিয়া মোবারককে ধরে নিয়ে যাচ্ছে। শাহরিয়ার মাথায় আসছে না কে মিডিয়াতে তার অপকর্মের কথা জানিয়েছে। মাহতাব তো অ্যাক্সিডেন্টলি মারা গেছে, তাহলে কে দিল? শান্তা পাগলের মতো ছুটে আসে তার বাবার কাছে। কাল সারাদিন খোঁজেও মাহতাবকে পায়নি। আজ হঠাৎ ফেসবুকে ঢুকতেই নিউজটা তার চোখের সামনে আসে। শাহরিয়া মেয়েকে দেখে আতঙ্কিত হয়। শান্তা শাহরিয়ার কাছে আসতেই পুলিশ থামিয়ে দেয়। শান্তা বারবার শাহরিয়ার কাছে আসতে চাইছে, চিৎকার করে বলছে, বাবা, তুমি সত্যিই এসব করেছো? তুমি মেয়ে পাচার করো? আমি তোমায় ভরসা করে কত অসহায় মেয়েদের তোমার কাছে পাঠিয়েছি যাতে তারা ইনকাম করতে পারে, আর তুমি তাদের টাকার লোভেই পাচার করে দিলে। ছি, আই হেট ইউ। তুমি বাবার নামের কলঙ্ক। পুলিশ শাহরিয়া মোবারককে নিয়ে চলে যায়। শান্তা নিচে বসে পড়ে। তার স্বামী তো চলেই গেল, আর তার বাবা, সেই তো আজ থেকে বেঁচে থেকেও মৃত। চিৎকার করে কাঁদছে শান্তা। হঠাৎ ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে সুহাসিনী দাঁড়িয়ে আছে। তার থেকে কিছুটা দূরে রুদ্র। শান্তা সুহাসিনীকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। রুদ্রই নিয়ে এসেছে সুহাকে এখানে। রুদ্র সুহাদের দিকে এগিয়ে এসে বলে,
মিসেস শান্তা আপনাকে বলেছিলাম, আগেই বিলিভ করেননি। দেখলেন তো নিজ চোখে। শান্তা সুহাকে ছেড়ে দিয়ে বলে, তাই বলে একটা মানুষকে মেরে ফেলবে? রুদ্র স্মিত হেসে বলে, পিপিলিকার তো পাখা গজায় মরাবার জন্যই। নিজেকে শক্ত রাখবেন আর ভালো থাকবেন। কথাটা বলে সুহাকে নিয়ে চলে আসে রুদ্র। গাড়িতে ওঠার আগে সামিউলকে একটা টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে বলে, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।